আর আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা থেকে আরামবাগ হাইওয়ের মাঝখানে। কলকাতা থেকে আমরা প্রায় 55 কিলোমিটার মতো চলে এসেছি। রাস্তা সকাল সকাল বেরিয়ে এখন বাজে 9টা। আমরা আজকে রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস বা যুব আবাসন বা ইউথ হোস্টেল যেটা বলেন সেখানে। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরে। মায়ের ছিন্নমস্তা রূপ এই মন্দিরের ভিতরে রয়েছে। মেলাতে এখন নানান রকমের খাওয়া দাওয়া চলছে, ইভিনিং স্ন্যাক্স। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23শে মার্চ 2024 আর আমরা এখন এই ভিডিওটা শুরু করছি আমাদের নিজেদের গাড়ির ভেতর থেকে। আজকের সকালবেলা আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি এবং বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দোলের ছোট্ট ছুটি রবি সোম সেটাকে ইউটিলাইজ করে আমরা ফুল ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে বিষ্ণুপুরের দিকে রওনা দিচ্ছি। তো আজকের এই পর্বে আপনাদের বিষ্ণুপুর ঘুরে দেখাবো এবং একদিনে কীভাবে বিষ্ণুপুর ঘুরবেন, কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন আজকের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ আপনাদের কাছে উপহার দিই। আশা করি এই পর্বটা আপনাদের ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা থেকে আরামবাগ হাইওয়ের মাঝখানে। কলকাতা থেকে আমরা প্রায় 55 কিলোমিটার মতো চলে এসেছি। রাস্তা সকাল সকাল বেরিয়ে এখন বাজে 9টা নাগাদ আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্ট করে এগিয়ে যাব বিষ্ণুপুরের দিকে। অলরেডি ঘাম পড়ছে, গরম কিন্তু পড়ে গেছে আর তার মধ্যেই আমরা বেরিয়েছি। আর এখন গরম গরম পিটাই পরোটা, ডিম সিদ্ধ আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সারবো। সেরে আরও মোটামুটি 90 কিলোমিটার মতো বাকি আমাদের জার্নি শুরু করব। তো ফটাফট খেয়ে নিয়ে রাস্তায় কত কি দেখাতে পারবো আমি বলতে পারছি না, কারণ কি আমার ক্যামেরাম্যান আজকের গাড়ির পেছনে দিলাম। গাড়ির সামনের সিটে বসলে ও ক্যামেরাটা ধরতে পারে, আমি ড্রাইভ করি, বাট ও আজকে পিছনে বসেছে, ফ্যামিলির সবাই আছে বলে। তো রাস্তা কিছু দেখাতে পারবো বলতে পারছি না, বাট ওখানে গিয়ে তো নিশ্চয়ই দেখাবো আপনাদের। তো খেয়ে নিয়ে বেরোই। হুগলি জেলার আরামবাগ শহরকে পেছনে ফেলে জয়পুর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বিষ্ণুপুরের পথে এগিয়ে চললাম। যদিও আমরা নিজেদের গাড়িতেই বিষ্ণুপুর পৌঁছে গেছিলাম, আপনারা চাইলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে মাত্র 3 ঘন্টা জার্নি করেই পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর। দুধারের জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বিষ্ণুপুর গেট ক্রস করে আমরা প্রবেশ করলাম বিষ্ণুপুর শহরে। প্রায় দুপুর 1:15টার সময় আমরা পৌঁছে গেছি আমাদের বিষ্ণুপুরে আজকের থাকার জায়গায়। আমরা আজকে রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস বা যুব আবাসন বা ইউথ হোস্টেল যেটা বলেন সেখানে। এই ইউথ হোস্টেল কিন্তু অনলাইনে বুক করতে হয়। অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইনে গিয়ে রেজিস্টার করে ওখানে বিভিন্ন রুম রয়েছে, সেই রুম সিলেক্ট করে আপনারা থাকতে পারবেন। তো অনেক রুম আছে এখানে। টোটাল 132 জনের অ্যাকোমোডেশন রয়েছে। ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড এবং ডরমেটারি সব কিছু মিলিয়ে এখানে রুম রয়েছে। তো বিরাট এই আবাসন, এখানেই আমরা থাকবো আজকে। তো ভিতরে চলুন, ভিতরে গিয়ে আপনাদের রুম দেখাই। আমাদের দুটো আছে হচ্ছে কি 4 বেড আর একটা আছে ডাবল বেড। এদিকে হচ্ছে গিয়ে করিডোর, এদিক থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই হচ্ছে লম্বা করিডোর, এইখান থেকে সোজা চলে গেছে এই যে এই মাঝামাঝি আমাদের রুম। এই হচ্ছে গিয়ে 206 এই রুমটা আমাদের। রুমটা কিন্তু বিরাট বড়। এই হচ্ছে রুম, বিরাট বড় একটা রুম। এখানে 4 বেড মানে কিন্তু 4 সিঙ্গেল বেড। দেখুন এখানে 2টো বেড, 1, 2, 3টে আর এই হচ্ছে গিয়ে 4টে সিঙ্গেল বেড লাগানো, মানে ডবল বেড নয়। 4টে চেয়ার দেওয়া রয়েছে, একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে মিরর সমেত। আর
এখানে রয়েছে টিভি, আর তেমন কিছু নেই। এখানে একটা পোর্ট্রেট রয়েছে বিরাট বড়, রাসমঞ্চের পোর্ট্রেট দেখাচ্ছে। বিষ্ণুপুর যুব আবাস থেকে দূরত্ব হচ্ছে 950 মিটার, মাত্র 950 মিটার দূরে কিন্তু হচ্ছে গিয়ে রাসমঞ্চ, আমরা যাব দেখতে। আর তাছাড়া এই হচ্ছে গিয়ে এসি, এখানে আর একটা এরকম ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, জলের জায়গা দেওয়া রয়েছে, একটা জগ দিয়েছে। আর এই হচ্ছে গিয়ে একটা স্পেস, এখান থেকে ঢুকে গেলে হচ্ছে গিয়ে এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু খুবই ছোট। এটা হচ্ছে গিয়ে কোমোড, এখানে হচ্ছে গিয়ে বেসিন, আয়না, এখানে গিজার, আর এখানে হচ্ছে গিয়ে কল, বালতি, মগ। এটা হচ্ছে গিয়ে ডবল বেডরুম, এই একটা ডাবল বেড, আর এই একটা ওয়ার্ড্রব রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল, মিরর দেওয়া রয়েছে, আর এই যে ড্রেসিং টেবিল, এখানে আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে টিভি দেওয়া রয়েছে, এসি রয়েছে। রুমটা খুব বড় না, দুটো ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান, আর বিছানার জন্য এখানে একটা ফ্যান, দুটো ফ্যান রয়েছে, ওখানে একটা পোর্ট্রেট দেওয়া রয়েছে ছবি। আর এই হচ্ছে গিয়ে বাথরুম, বাথরুমে এই হচ্ছে গিয়ে কোমোড, বেসিন, আর এই হচ্ছে গিয়ে বাথ এরিয়া, এখানে আছে হচ্ছে গিয়ে গিজার, আর এই বালতি, মগ সবই দেওয়া আছে। এই ছিল বিষ্ণুপুর যুব আবাসে আমাদের রুম, দুটো রুমই আপনাদের দেখালাম, ডবল বেড এসি আর 4 বেড এসি। 4 বেড এসির আমার রেট পড়েছে হচ্ছে গিয়ে 1444 টাকা ইনক্লুডিং অল ট্যাক্সেস, আর ডাবল বেড এসির কস্ট পড়েছে আমার 1058 ইনক্লুডিং অল ট্যাক্সেস। বাট এখানে একটা সমস্যা রয়েছে যেটা আমি আপনাদের জানাতে চাই, এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি দেখে থাকেন বা এই যুব আবাসনের কোনো যদি অধিকর্তা দেখে থাকেন তাদের কাছেও জানাতে চাই, এখানে সার্ভিস কিন্তু অতীব জঘন্য। প্রত্যেকটা রুম নোংরা, বিছনার চাদরগুলো নোংরা, বালিশগুলো নোংরা। আমাদের 1 ঘন্টা, এখন প্রায় 2টো বাজে, আমরা এসছি প্রায় 1:45 নাগাদ, প্রায় 2টো বাজে গেছে, 2টোই বাজে, 2টো বাজে, 1 ঘন্টা শুধু আমাদের রুম সেটেল করতে লাগলো। কখনো এই রুম দিচ্ছে, কখনো ওই রুম দিচ্ছে, কোনো এই রুমের জানলা ভাঙা, এই রুমের এসি চলছে না। তারপরে যখন কমপ্লেন করছি, মানে তাও আমি পোলাইটলি কমপ্লেন করেছি, আমি রিকোয়েস্ট করেছি দাদা আমাকে রুমটা চেঞ্জ করে দিন। আমাকে আগে দিয়েছিল 4 তলার একটি রুম, 4 বেড, সেটা জানলার কাচ নেই, এসি চলছে, এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে, আর ওপরে ছাদের গরম, এত গরম। আমি ওনাকে বললাম আমাকে রুমটা চেঞ্জ করে দিন। উনি আমাকে বলছে আপনি লটারিতে ওটাই পেয়েছেন। লটারি কিসের লটারি? বলে আপনি বুক করেছেন যখন, কেন ফোন করে বুক করেননি? গভর্নমেন্টের জিনিস বুক করবো, ফোন করে আমি কেন বুক করবো? না, দেখবেন ওয়েবসাইটে লেখা আছে ফোন নাম্বার, আপনারা বিষ্ণুপুরে আসার আগে ফোন করে নেবেন। এখানে পরিষেবা খুব খারাপ, নিজে বলছেন স্টাফ যে এখানে পরিষেবা খুব খারাপ, অর্ধেক রুমে এসি চলে না, অর্ধেক রুমে জিনিসপত্র নেই, আমাদের খুব অ্যাডজাস্ট করে চলতে হয়, আপনারা চলে আসেন, এটা আপনাদের লটারির মতন, না জেনে শুনে না বুঝে শুনে দুম করে বুক করে দিয়েছেন, হ্যাঁ এখন চলে এসছেন, কে এগুলোর দায়িত্ব নেবে? এটা গভর্নমেন্ট প্রপার্টি, অনলাইন থেকে বুক হচ্ছে, সব জায়গায় অ্যাড হচ্ছে যে অনলাইনে বুক করুন, যুব আবাসনে থাকুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বলছে ইস্ট বেঙ্গল ট্যুরিজমকে সাপোর্ট করার জন্য। বাট আপনারা যদি এরকম বলেন কী করে হবে? বলছে না এখানে পরিষেবা নেই, আমরা দিতে পারবো না, আপনারা আসবেন না বিষ্ণুপুরে। পরিষ্কার বলে দিল আপনারা আসবেন না, যুব আবাস বুক করবেন না, এখানে ফোন করে বুক করবেন, এখানে আসা মানে লটারি কাটা, যদি রুম ভালো পায় তাহলে পাবেন, আর যদি রুম ফুল থাকে পাবেন না। ঝিলমও ছিল সঙ্গে। তারপরে আবার উনি একটা কথা বলেন যে আমি যদি না দিই তাহলে আপনি কি করবেন, এই কথাটাও উনি বলেন। উনি আমাকে একদম ডাইরেক্ট এরকমভাবে থ্রেট দিলেন, যদি আমি না দিই আপনি কি করবেন? খুব বেশি ঝামেলা করবেন, ঝামেলা করে কিছু করতে পারবেন না। আপনার লোকাল লোক, আপনি কেন ঝামেলা করবে এসে এখানে? বলছে হ্যাঁ আপনারা শুধু ঝামেলা করতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনি লটারি ধরে নিন, ভালো পেলে ভালো, খারাপ পেলে খারাপ। হ্যাঁ পরিষ্কার এই ভাষায় বলছে। তো যুব আবাস বিষ্ণুপুর বুক করার আগে একটু চিন্তা করে, একটু ভাবনা করে বুক করবেন। এখান থেকে হয়তো 100-200 টাকা বেশি পড়বে একটু ভালো হোটেলে থাকলে, বাট আমি রেকমেন্ড করব হোটেলেই থাকুন, এখানের পরিষেবা কিন্তু খুব খারাপ। আর যদি কোনো যুব আবাসের অধিকর্তা দেখে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এর পরিকাঠামোটা ঠিক করুন। কারণ কি আমরা চাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের উন্নতি হোক, বাইরের লোকেরা আসুক, বিদেশ থেকে লোক আসুক, অন্য রাজ্য থেকে লোক আসুক, আর আমাদের এখানে পরিষেবা পেয়ে তাদের কাছে মানে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তারা ফিরুক। আমরা দুপুরের
খাবার খেলাম মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। আমরা খেলাম হচ্ছে ভাত, ডাল, তার সাথে দুটো সবজি ছিল, একটা এঁচড়ের তরকারি ছিল আর একটা ওই মাছের কাঁটা দিয়ে একটা সবজি ছিল। আর তার সাথে আমরা নিয়েছিলাম রুই পোস্ত আর তুজো আবার বললো পোস্ত খাবে, রুই পোস্ত খাবেন না, তো ওনার জন্য কাতলা মাছ নেওয়া হলো আর চিংড়ি মাছ একটু আমরা নিলাম, ওটা সবাই মিলে টেস্ট করার জন্য। মোটামুটি খাবার ভালোই ছিল, শেষ পাতে আবার চাটনিও দিয়েছিল। বাজে 3:30, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বিষ্ণুপুর সাইট সিনে বেরিয়েছি। গাড়ি তো পার্ক করে দিয়েছি যুব আবাসের সামনে, আর এখন এই টোটো করে আমরা ঘুরছি বিষ্ণুপুরের আশেপাশে যা যা ঘোরার রয়েছে। মোটামুটি বললো 2.5 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। আমাদের ঘুরিয়ে দেখাবেন। আমি যার সঙ্গে ঘুরছি তার নাম, নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা তার সঙ্গে ঘুরতে পারেন। আমাদের 250 টাকা করে চার্জ লাগছে। এখন বাজে 3:30, আমরা স্টার্ট করলাম ঘোরা। হোটেলেই বসে আছি, বুঝতেই পারছেন জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। তো দেখি বিষ্ণুপুরে কী কী সাইট সিন আছে এবং আপনাদেরও সেগুলো কিন্তু তুলে ধরবো। আমাদের বিষ্ণুপুর ভ্রমণের প্রথম স্থান বা প্রথম দর্শনীয় জায়গা হচ্ছে গিয়ে বিষ্ণুপুর রাসমঞ্চ, যার ছবি বিষ্ণুপুর মানেই দেখা যায়। বিষ্ণুপুরের যে কোনো ছবিতে, যে কোনো পোর্ট্রেটে কিন্তু সবার আগে উঠে আসে এই রাসমঞ্চের ছবি। অসাধারণ সুন্দর এই রাসমঞ্চ। এতে ঢুকতে 25 টাকা করে অ্যাডাল্টদের চার্জ লাগে, পার হেড 25 রুপিস বললো। এটা 3টে মন্দিরের জন্য, যেখানে যেখানে চাইবে দেখাতে দেখিয়ে দেবেন, এটা হয়ে যাবে। তো এটা রয়েছে, আর কি কি আছে আপনাদের ধীরে ধীরে বলবো। এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে, তো তাই জন্যই টিকিট 25 টাকা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে টিকিটে লেখা রয়েছে, তো সেই জন্যই টিকিট দিতে হয়। তো চলুন রাসমঞ্চ ঘুরে দেখি এবং আপনাদের দেখাই। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের সূচনাকাল পর্যন্ত প্রায় 1 সহস্রাব্দকাল বিষ্ণুপুরের ইতিহাসে মল্ল রাজবংশের উত্থান পতনের কাহিনী ওতপ্রোতভাবে জড়িত। বিষ্ণুপুরের অতীতের নাম ছিল মল্লভূমি। 19বিংশ শতাব্দীতে বিষ্ণুপুরে যখন রাজবংশের প্রতিষ্ঠা হয়, তখন দিল্লিতে রাজত্ব করছে হিন্দু রাজবংশীরা। বিষ্ণুপুরে মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আদি মল্ল। বখতিয়ার খিলজি বাংলার শাসনভার হিন্দু রাজাদের কাছ থেকে অধিগ্রহণ করার আগে প্রায় 5 শতাব্দী এই বংশ বিষ্ণুপুরে রাজত্ব করে। মল্ল রাজা বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ নির্মাণ করেন। রাসের সময় বিষ্ণুপুরের সকল রাধাকৃষ্ণের মূর্তি এই মঞ্চে নিয়ে আসা হতো সাধারণ দর্শকদের দর্শনের জন্য। চলে এসেছি আজকের দ্বিতীয় গন্তব্য বা দ্বিতীয় পয়েন্ট, শ্যামরাই মন্দিরে। শ্যামরাই মন্দিরে ঢুকবো, দর্শন করবো, বাট এখানে রাসমঞ্চে যেটা দেখলাম ক্যামেরা কিন্তু অ্যালাউ করে না। এখানে মোবাইল দিয়ে ভিডিও করুন, ফটো তুলুন, কোনো অসুবিধা নেই। মানে এই যে স্থাপত্যর ভিডিও করুন, নিজের ভিডিও স্থাপত্যের সঙ্গে করতে পারবেন না, তাই নর্মাল ভিডিও করুন, কোনো অসুবিধা নেই মোবাইল দিয়ে, বাট ক্যামেরা অ্যালাউ নয়। শ্যামরাই মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত। মল্ল রাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের দেওয়ালে নিবন্ধ লিপি থেকে মন্দিরের নির্মাণকাল সম্বন্ধে জানা যায়। শ্যামরাইয়ের মন্দির দেখা কমপ্লিট। ভিতরে কোনো বিগ্রহ আছে কিনা জানি না, ভিতরে কিন্তু প্রবেশ করতে দেয় না। পুরোটাই ওই পোড়ামাটি দিয়ে বানানো মন্দির, অপরূপ তার সৌন্দর্য, অপরূপ কারুকার্য। কিন্তু এই মানুষের ব্যবহারে বা মানুষ এই যে গেছে হাত দিয়ে খুঁটে খুঁটে এগুলো কিন্তু নষ্ট করেছে পর্যটকদের দ্বারাই, এটা ক্ষতিগ্রস্ত। তাই কিন্তু এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয় না বা মন্দিরে উঠতে দেয় না, শুধু বাইরে দিয়ে দর্শন করতে হয়। এখনও যা রয়েছে ভিতরে দেখার
অপরূপ এবং মন ভরে যাবে মাটির পোড়ামাটির কাজ দেখলে। খুব সুন্দর, খুব সুন্দর। বাট এটা এখন পুরোটাই পুরাতত্ত্ব বিভাগের অন্তর্গত, তাই ফুল সেফ। এখন কিন্তু আর ওই পোড়ামাটির যে কাজগুলো সেটাকে ধ্বংস করার কোনো উপায় নেই, কারণ কি মন্দিরের ভিতরে ঢুকতেই দেওয়া হয় না, মন্দিরের বাইরে দিয়ে ঘুরে আপনাকে দর্শন করে আসতে হয়। চলার পথে পড়লো গুমঘর বা গুদামঘর যাই বলুন। বহুকাল আগে রাজাদের জমানায় এটা কিন্তু ছিল সাজা দেওয়ার জন্য জায়গা। ওপরে একটা জায়গা রয়েছে গর্ত করা মতন বা ফাঁকা, সেখান থেকে যাকে সাজা দেওয়া ছিল তাকে ভিতরে ফেলে দিত। এটাই ছিল তখনকার দিনের সাজা। এখানে ফেলে দেওয়া মানেই সে খাওয়ার জল ছাড়া ধীরে ধীরে আস্তে আস্তে মৃত্যুবরণ করতে হবে। তো এটা ছিল পুরনো দিনের গুদামঘর বা সাজা দেওয়ার জন্য জায়গা বলতে পারেন। আজকের দিনে তৃতীয় গন্তব্য জোড়বাংলো। এই পিছনে হচ্ছে কি জোড়বাংলো, দুটো আলাদা আলাদা মন্দির, একই টাইপের দেখতে, তাই এর নাম জোড়বাংলো। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মোবাইল দিয়ে ভিডিও করতে হবে। চলুন ভিতরে গিয়ে আপনাদের জোড়বাংলো দেখাই। এবারের গন্তব্য রাধেশ্যাম মন্দির। এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলোতে কিন্তু বিগ্রহ ছিল না, এর ভিতরে কিন্তু বিগ্রহ আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, জগন্নাথের মূর্তি আছে। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে রাধেশ্যামের মূর্তি দর্শন করি। চলুন যাওয়া যাক। আর এখানেও একই জিনিস, ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল দিয়ে ভিডিও করতে হবে। দাঁড়িয়ে আছি মৃন্ময়ী মাতার মন্দিরের সামনে। মল্ল রাজাদের ইনি ছিলেন কুলদেবতা। তো চলুন মন্দির দর্শন করি। মন্দিরে মা দুর্গার মূর্তি রয়েছে, এখানেই পুজো হতো। এখানেই কিন্তু নাট মন্দির যেটাকে বলে, নাট মন্দির ছিল মল্ল রাজাদের। আর পাশেই হচ্ছে গিয়ে পুকুর। তো চলুন পুকুরও দেখাই এবং মন্দিরও আপনাদের দেখাই। এই হচ্ছে মল্ল রাজাদের পুকুর, তার কি জীর্ণ দশা দেখুন। এটা রানীরা চান করতেন, স্নানাগার, রানীদের স্নানাগার এটা। এখন চলে এসেছি বড় পাথরের গেটে বা বড় গেট যেটাকে বলে সেটা। এটা হচ্ছে গিয়ে মল্ল রাজাদের কেল্লায় ঢোকার গেট ছিল। তো এই হচ্ছে বড় গেট আর এই হচ্ছে গিয়ে ছোট গেট। তো বড় গেট থেকে ভিতর থেকে এসে আমরা ছোট গেটের দিকে যাচ্ছি। তো চলুন ছোট গেটের দিকে যাওয়া যাক। বড় গেটটাও কিন্তু বিরাট বড় গেট এবং বেশ সুন্দর। এই হচ্ছে গিয়ে কেল্লায় প্রবেশ করার ছোট গেট। আর ঠিক তার পাশেই হচ্ছে গিয়ে কেল্লায় প্রবেশ করার বড় গেট। এই হচ্ছে গিয়ে বড় গেট। কি সুন্দর ছিল দেখুন একসময় মল্ল রাজাদের এই যে আধিপত্য, কত সুন্দরভাবে সাজানো ছিল। কি সুন্দর গেটটা। এই দুই যে গেট, কেল্লায় প্রবেশের যে দুই গেট, একটা বড় গেট একটা ছোট গেট, এই গেটে ঠিক সামনেই রয়েছে একটা মাটির ঢিপি। এই হচ্ছে কি মাটির ঢিপি। এখানেই নাকি প্রতি অষ্টমীর দিন কামান দাগা হয় এখনও। মৃন্ময়ী মন্দিরে নাকি কামান রাখা আছে, সেই কামান নাকি এখনও
অষ্টমীর দিন এখানে দাগা হয়, 3 বার কামান দাগা হয় এখান থেকে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীর দিন এই ঢিপি থেকে কামান দাগা। ঘুরে এলাম লালজি মন্দির। লালজি মন্দির কিন্তু সূর্যাস্তের ঠিক আধ ঘন্টা আগে বন্ধ হয়, আমাদেরও ঢুকতে দিচ্ছিল না, কোনো রকমে দৌড়ে গিয়ে রিকোয়েস্ট করে ঢুকলাম। এখন বাজে 5:30, বললো এখন থেকে নাকি আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত হবে, তাই জন্য বন্ধ মন্দির। তো কোনো রকমে দেখে এলাম, কয়েকটা ভিডিও ফটো করে বেরিয়ে এসেছি। বিগ্রহ কিন্তু নেই ভিতরে, কিন্তু খুঁজলাম, দেখলাম বিগ্রহ কিন্তু পেলাম না। তো চলুন, এই সামনে একটা পার্ক আছে, পার্কটায় মেনটেন্যান্সের জন্য 5 টাকা করে চাইলো, 5 টাকা করে নিল, বাট মেনটেন কিছু হয় না, পার্কটা খুবই নোংরা, খুবই অবস্থা খারাপ। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরে। মায়ের ছিন্নমস্তা রূপ এই মন্দিরের ভিতরে রয়েছে, যদি ভিতরে ছবি তুলতে দেয় তাহলে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে ছিন্নমস্তা মায়ের মন্দির। এই হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত দল মাদল কামান। দিনের শেষ বেলায় চলে এসেছি পোড়ামাটির হাটে, এখানে একটু সময় কাটাবো। টোটো ছেড়ে দিলাম আমরা, আগেই বললাম টোটো আমাদের 250 টাকা করে নিয়েছে। টোটোর আলার নাম্বার আমি দিয়ে দেবো নিচে, যদি লাগে আপনারা যোগাযোগ করে নেবেন। মোটামুটি 3.5 ঘন্টা মতন আমাদের ঘোরালো, 3.5 ঘন্টা ঘুরিয়ে মোটামুটি যা যা দেখালো আপনি সবই দেখালাম। এখন পোড়ামাটির হাটে ঘুরবো, দেখবো। এই পোড়ামাটির হাট কিন্তু প্রতি শনি রবিবার দিন হয়, আর এই পোড়ামাটির হাট আমরা ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। এখন কিন্তু বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে, পোড়ামাটির হাটটাকেও খুব সুন্দর করে সাজানো হচ্ছে, আর এখানেই কিন্তু কালকে বসন্ত উৎসব হবে। আমরাও তাতে উপস্থিত থাকার 100% চেষ্টা করব। মেলাতে এখন নানান রকমের খাওয়া দাওয়া চলছে, ইভিনিং স্ন্যাক্স, চা, তারপরে এলো আলু কাবলি, ডিমের চপ, ডিমের চপ, পুজো খেয়েছে এক তো এই কি পোটাটো রিং, ওগুলো আরও কী কী খাবো পরে দেখাচ্ছি। দুপুরে যেখানে খাবার খেয়েছিলাম আমরা আবার সেখানেই চলে এসেছি। খাবারটা খুব ভালো লেগেছিলো দুপুরবেলা, তাই জন্য আমরা আর দুপুরে বলে দিয়েছিলাম যে রাত্রেবেলা আমরা মাটন খাবো, তো আমাদের মাটন চলে এসেছে, তার সঙ্গে ভাত, ডাল, আলু পোস্ত। আমরা ভাত খাচ্ছি, বাবা মারা ওদিকে রুটি দিয়ে মাটন খাচ্ছে। ডিনার শেষ করে চলে এসেছি আমাদের রুমে। এখন একটু লম্বা স্লিপ দরকার, কারণ সকালবেলা 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, নিজে ড্রাইভ করে প্রায় 150 কিলোমিটার ড্রাইভ করে এসেছি এখানে। সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে। আগামীকাল হচ্ছে গিয়ে হোলি বা দোল, যে পর্ব আপনারা আগেই দেখে নিয়েছেন। বিষ্ণুপুরের দোলযাত্রা আপনাদের সামনে আগেই তুলে ধরেছি। এটা দোলযাত্রার ভিডিওর পরে আসবে, তাই দোলযাত্রার ভিডিও আপনাদের আশা করি দেখা হয়ে গেছে। যদি দেখে না থাকেন
তাহলে দেখে নিতে পারেন। আগামীকাল আমরা বিষ্ণুপুরের দোলযাত্রা কীভাবে কাটালাম, বিষ্ণুপুরের দোলযাত্রা সম্পর্কে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরেছি সেই ভিডিওতে। সেই ভিডিও যদি দেখে না থাকেন উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজকের পর্বটা এখান থেকেই শেষ করছি। আগামী পর্ব থেকে শুরু হচ্ছে আমাদের কিন্নর কল্পা সিরিজ, যেটা আমরা শেষ করেছি 3 দিন আগে, বাট সেই ভিডিও আসেনি। এটা যেহেতু দোলযাত্রা স্পেশাল ভিডিও তাই আগে দিয়ে দিলাম। এরপর থেকে শুরু হচ্ছে আমাদের কিন্নর কল্পা সিরিজ, একটা অসাধারণ সিরিজ হতে চলেছে, তাই মিস করবেন না, সঙ্গে থাকবেন। আগামী পর্বে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।